আপনারা মাননীয় সংসদ সদস্য এবং রাষ্ট্রপতি নির্বাচন করবেন। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ। আজই ফল ঘোষণার পর গ্যাজেট। কাল সন্ধ্যায় শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজু ও রেবাতির বাড়িতে শোকের মাতম। আজই দেশে পাঠানো হতে পারে 7 বাংলাদেশির মরদেহ। ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ। ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। খুলনার লবণচড়ায় 2 ঘন্টার ব্যবধানে গুলিবিদ্ধ 2 যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক। কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। কোনো ঝামেলা নেই আমার বাবা তো ইচ্ছা করে মারিছে। এই অঞ্চলের মানুষ সবাই আমরা আতঙ্ক এখন তো সেই পালি নিরাপদ নেই। গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে। চাপ কম থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। সিএনজি পাম্পে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। গ্যাস না পেলে টিপ মারবো কোথেকে? আমাদের গ্যাসই পাচ্ছি না। গতকাল রাত্রে 8টার পর থেকে গ্যাস এই পর্যন্ত, সকালে এসে অল্প। গ্যাসের লেগে তো ফ্যাক্টরি চলে না, আমরা গ্যাসের লেগে শ্রমিক বোয়া। কুড়িগ্রামে সরকারি চাল সংগ্রহে অনিয়ম। বন্ধ মিল, কাগজে কলমে সচল দেখিয়ে চাতাল থেকে সরবরাহ করা হয় নিম্নমানের চাল। এই অবস্থা পড়িয়েছে 3-4 বছর থেকে, কোনো কাজ নেই, এমনি পড়িয়েছে। 21 টনের 10 টন কিনে দিছি, 10 আর 11 টন বানিয়ে দিছি। সবাই করে এইরকম। সারা চায় না, আমরা দেই আর কি, খুশি করি। হয়তো দেখা যায় টনে 100-150 টাকা এরকম দেই আর কি। কফি হাউসের সেই আড্ডাটা বহু কালজয়ী গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। পাবনায় পৈতৃক ভিটাটি ধ্বংসের দ্বারপ্রান্তে সংগ্রহশালা গড়ে তোলার তাগিদ। আগামী প্রজন্ম যেন এই গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে জানতে পারে। তার এই স্মৃতিটা ধরে রাখার জন্য স্থানীয় এবং সরকারিভাবে তার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। শুভেচ্ছা। বিরতিহীন সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। 35 বছর পরে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। তবে 70 অনুচ্ছেদ বহাল থাকায় স্বাধীনভাবে ভোটদানে অন্তরায় তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ভবিষ্যতে 70 অনুচ্ছেদে পরিবর্তন আসার কথাও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্য তথা ভোটাররা। সিএসির আনুষ্ঠানিক ঘোষণার পর দুপুর 2টায় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান পছন্দসই প্রার্থীকে ভোট দেন। তারপরেই ভোট দেন রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাম বিনিময়ের পর সরকার ও বিরোধী দলীয় এমপিদের সাথে করেন কুশল বিনিময়। এরপর বিরোধী দলীয় নেতাও তার ভোটাধিকার প্রয়োগ করেন। সংসদ অধিবেশন কক্ষে হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে আনন্দঘন পরিবেশে ভোট উৎসবে মাতেন ভোটাররা। স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হয় এই ভোট। সংসদ সদস্য হিসাবে আমরা যথাযথ একজন ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি। সরকারি দল, বিরোধী দল সবাইকে, বাংলাদেশের জনগণ সবাইকে নিয়ে বর্তমান রাষ্ট্রপতি আগামী বাংলাদেশকে নিয়ে এটাই আমাদের ডেমোক্রেটিক চর্চার
একটা যাত্রা ৩৫ বছর পরে। গণতান্ত্রিক ধারা যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। মাননীয় সংসদ সদস্য এর আগে সকাল থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহায়ক কর্মকর্তাদের নিয়ে সংসদে আসেন, ভোটদানের প্রক্রিয়া বুঝিয়ে দেন। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলের বিরুদ্ধে ভোটদানের সুযোগ নেই ভোটারদের। এ নিয়ে ক্ষোভ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের আলোকে দ্রুতই সংবিধান সংশোধন হবে। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। ফলে এটাই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি, ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। ৩৪৯ জন ভোটার হলেও বিদেশে চিকিৎসাধীন থাকায় মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। এজন্য স্পিকারের কাছে আগেই চিঠি পাঠিয়ে অনুমতি নেন তিনি। দেশে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সব সমীকরণে এগিয়ে আছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধনের পর সাংবিধানিক ইস্যুতে আগের তুলনায় বেশ কিছু নতুন ক্ষমতা পাচ্ছে নয় রাষ্ট্রপতি। আর এতে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই নতুন ইতিহাস রচনা করার সুযোগ থাকছে দেশের ২৩তম রাষ্ট্রপতির হাতে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আপনাদেরকে জাতীয় সংসদে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে চলছে ভোট গণনা, সরাসরি যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশবাসী এবং দীর্ঘ ৩৫ বছর পরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের অলি আহমদ। ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। দেখতে পাচ্ছি বিরোধী দলীয় চিফ হুইপ এখানে উপস্থিত আছেন, এছাড়া অন্যান্য সংসদ সদস্য যারা আছেন তারাও উপস্থিত আছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে জাতীয় সংসদের মাননীয় সদস্যদের উপস্থিতিতেই ভোট গ্রহণ হবে এবং সেই প্রক্রিয়ায় এখন অনুসরণ করা হচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পরে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো এবং যেহেতু ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় ধরাই যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। গতকাল ছিল তার সবশেষ দলের সাথে স্থায়ী দলের কমিটির যে বৈঠক বা সভা, সেখানে তিনি সবার কাছে ভোট চেয়েছিলেন এবং আজ যখন ভোট গ্রহণ শুরু হলো, প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, এরপরে ব্যারিস্টার কায়সার কামাল, একে একে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যেই ভোটটি সেটি প্রদান করেন এবং আজই অস্থায়ী আজকের যেই ফলাফল, অনানুষ্ঠানিক ফলাফল, সেটি কিছুক্ষণের মধ্যেই জানা যাবে এবং অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ইতিমধ্যেই আজ বঙ্গভবন ত্যাগ করেছেন এবং সে খবর আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। আগামীকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি শপথ পড়াবেন নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে। আমরা দেখতে পাচ্ছি সেই ফল গণনার যেই মুহূর্ত, খুব বেশি সময় লাগবে না আশা করা যাচ্ছে, যেহেতু ৩৪৮ জন ভোটার তাদের যেই ভোটাধিকার বা ভোট দান করেছেন। মোট ভোটার সংখ্যা এখানে ৩৪৯ জন, এর মধ্যে মির্জা আব্বাস যিনি
অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ভোট দিতে পারবেন না এবং মোট ভোটার সংখ্যা 350 হওয়া সত্ত্বেও যেহেতু চট্টগ্রাম 4 আসনটি শূন্য থাকায় 349 জন ভোটার এবং আজ ভোটদান করেছেন 348 জন এবং কিছুক্ষণ আগেই এই ভোট দানের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতির নাম নির্বাচন করা হবে, নাম ঘোষণা করা হবে। যেমনটি বলা হচ্ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বেশ কিছু বছর লম্বা সময় তিনি বিএনপিতে ছিলেন এবং বিএনপিতে যখন চড়াই উতরাই দীর্ঘ সময় পার করতে হয়েছে তাকে, বহু বছর ধরে দলের সাথে তিনি সম্পৃক্ত এবং দলের দুঃসময় অসীম সাহসিকতার সাথে তিনি দলের হাল ধরে রেখেছেন, কখনো হাল ছাড়েননি। বহুবার কারাবন্দীও করা হয়েছে তাকে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ও তিনি তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে বলে উল্লেখ করেন। গতকাল তিনি তার সবশেষ যেই সভাটি হয়েছিল বিএনপি স্থায়ী দলের সাথে, অর্থাৎ সবশেষ সভায় তিনি এই সকল বিষয় উল্লেখ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আজকের এই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান। এর পাশাপাশি যেই সাংগঠনিক ঐক্য সেটি ধরে রাখার উপরও বিশেষ গুরুত্ব দেন। যদিও আজ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন ৭০ অনুচ্ছেদ যেহেতু বহাল রয়েছে সেক্ষেত্রে অনেকে চাইলেও হয়তো তাদের যেই ভোট যাকে দিতে চান সেটি হয়তো দিতে পারবেন না। এই বিষয়টি একটু সাংঘর্ষিক বলে তিনি মত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আবার বলেছেন যে পরবর্তীতে এই ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হতেও পারে, তবে সেটি এই নির্বাচনের আগে নয় এবং সেটি বলবৎ থাকায় এভাবেই যারা এখানে আছেন ভোট প্রদান করেছেন। কিছুক্ষণের মধ্যে আমরা সেই ফলাফল জানতে পারবো এবং অনানুষ্ঠানিক ফলাফল আজকে জানানোর পর গ্যাজেট প্রকাশিত হবে। গ্যাজেট প্রকাশের পর আগামীকাল সন্ধ্যায় ব্যারিস্টার কায়সার কামাল, যিনি ডেপুটি স্পিকার, তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। আমরা আবারও যাব সংসদে, যেহেতু ভোট গণনা চলছে, কিছুক্ষণ পরপরই গিয়ে সেখানে আপনাদের আপডেটটুকু জানিয়ে দেবো। তবে অন্যান্য খবর আছে সেগুলো জানাতে চাই। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ জন বাংলাদেশের মধ্যে 2 জনের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তারা, আর তাদের এমন মৃত্যু মানতে পারছেন না এলাকাবাসী, সবাই শোকার্ত। মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারগুলো। সাতক্ষীরা কালীগঞ্জের বরেয়া গ্রামের আলিমুজ্জামান সাজুর বাড়িতে দুদিন ধরেই কান্নার রোল। কলকাতায় অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। চিকিৎসার জন্য ভারতে যান ঘের ব্যবসায়ী সাজু। আজই তার দেশে ফেরার কথা ছিল। সাজুর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। আমার আপন ভাই, ছোট ভাই, সে চিকিৎসার জন্য কলকাতায় যায়। কলকাতা যাওয়ার পরে হঠাৎ একটা হোটেলে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ওই হোটেলে ও আটকে গেছে এবং ও ওখানে মারা গেছে। সাজুকে শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষায় গ্রামবাসীও। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি তাদের। অনেক লোক ছিল, সবার সাথে মিশত, ঘরে ব্যবসা করতো। কালকে রাত মানে সন্ধ্যার সময় শোনার পরের থেকে আমরা সবাই রাত্রি ঘুমাতেও পারিনি। এমন একজন মানুষ, সবাই তারে ভালোবাসে। পাশের গ্রামের রেবাতি সরকার 11 দিন আগে চিকিৎসার জন্য কলকাতায় যান। অগ্নিকাণ্ডে প্রাণ গেছে তারও। তার 2 সন্তান, শ্বশুর শাশুড়ি ভারতেই থাকেন। স্বামী সাতক্ষীরার একটি ইটভাটায় কাজ করেন। রেবাতির এমন মৃত্যুতে শোকার্ত এলাকাবাসীও। আমি প্রথম জানিছি আমার এক বন্ধুর মাধ্যমে, যে সে বলছে তোর বৌদি মারা গেছে। তারপরে বিশ্বাস করিনি আমি, তখন আমি ফোন দিয়েছি আমার ভাইপোর কাছে, মানে দাদা ছেলির কাছে, তারা ইন্ডিয়া। তো ও তখন বলতেছে হ্যাঁ মা মারা গেছে। পরে আস্তে আস্তে আমরা ফেসবুকে ছবি টবি পাইছি। এরকমটা হবে আমরা কখনো ভাবতেই পারিনি। ও একটু অসুস্থ ছিল, ওর একটু শারীরিকভাবে অসুস্থ ছিল, বুক যন্ত্রণা করে বলে ডাক্তার দেখাতে গিয়েছিল। রেবাতির মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, আগুনের ঘটনায় প্রয়োজনীয় সবকিছু করবে ভারত সরকার।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনারের সাথে কলকাতার হোটেলে বিস্ফোরণের বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের দাওয়াত দিয়েছেন ভারতীয় হাইকমিশনার, আবার তাদের প্রত্যাশা নয়াদিল্লি সফর করবেন সরকার প্রধান। যদিও সেই সফরের অনুকূল পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেই জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও বলেন, বাংলাদেশে এসে ভালো লাগছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। অনুকূল পরিবেশের বিষয়ে কি আজকে কোনো কিচ্ছু আলাপনের আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার ফরেন মিনিস্টার। কিছুক্ষণ আগে 11 দলীয় ঐক্য মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ কথা বলেছেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব। সহকর্মী হাসিবুল করিম বিজয় এটি কভার করেছেন। বিজয়, নির্বাচন নিয়ে কর্নেল অলি আহমদ কি বললেন, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। মূলত কিছুক্ষণ আগে কর্নেল অলি একটি ব্রিফিংয়ে তিনি বেশ কিছু তার মতামত জানিয়েছেন। সেখানে তিনি মূলত বলেছেন যে বিএনপির 31 দফায় সংবিধানের 70 অনুচ্ছেদ যেটি বাতিল করার কথা ছিল, সেটি আসলে সংবিধানে বহাল থাকার পর থেকে কিন্তু তিনি জানিয়েছেন যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা আসলে ইচ্ছামতো ভোট দিতে পারেননি। ফলে তিনি বলছেন যে এই 70 অনুচ্ছেদ থাকার ফলে সংসদ সদস্যরা যেহেতু তাদের ইচ্ছামতো ভোট দিতে পারেনি, সে কারণে কিন্তু আসলে নির্বাচন একটু একপাক্ষিক হয়েছে। এবং তিনি যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যিনি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে দেশে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 11 দলের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশবাসীর সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন কর্নেল অলি। এবং এছাড়াও নানাবিধ সমালোচনা তিনি করেছেন। তবে সবকিছু মিলিয়ে কিন্তু তিনি বলেছেন আসলে যে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা প্রয়োজন ছিল। এবং বিএনপির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সংবিধানে 70 অনুচ্ছেদটি তারা বাতিল করবেন, কিন্তু সেটি করেননি বলেই মূলত আসলে সংসদ সদস্যরা তারা তাদের স্বাধীন মতো ভোট দিতে পারেননি, এমনটি মূলত তিনি আসলে জানিয়েছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ বিজয়। খুলনা নগরীর লবণচড়া এলাকায় 2 ঘন্টার ব্যবধানে গুলিবিদ্ধ 2 যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এ ঘটনায় এখনও মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বুধবার সন্ধ্যায় লবণচড়ার 80 বিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম। ঘণ্টাখানেক পরেই ঘটনাস্থলের 300 গজ দূরে গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সাথে নির্মাণ শ্রমিকের কাজ করতেন, তিনিও দিনমজুর ছিলেন। স্থানীয়দের কেউ কেউ বলছেন, বুধবার ক্যারাম খেলাকে কেন্দ্র করে গ্রামে কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়, এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ জানিয়েছে কারণ অনুসন্ধান, জড়িতদের ধরতে কাজ চলমান। আমরা যখন দুটো গুলির শব্দ পাই, তখন ওদিক থেকে এক মহিলা এসে বলতেছে যে আপনাকে এদিকে দৌড়েই এসে জানি কেনা। ওরা কোনো ঝামেলা নেই আমার বাবা তো ওরা ইচ্ছা করে মারিছে। আমার বাবার আসছিল সেই সময় ওরা ইচ্ছা করে মারিছে আমার বাবারে। এই অঞ্চলের মানুষ সবাই আমরা আতঙ্ক এখন তো সেই পালি নিরাপদ নেই। জামালপুরে চাচা ভাতিজাকে হত্যার দায়ে 7 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিজাম উদ্দিন এই রায় দেন। রায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেকে 50,000 এবং যাবজ্জীবন প্রাপ্ত প্রত্যেককে 20,000 টাকা জরিমানা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম জানিয়েছেন, 2016 সালের 16 মে গান বাজনার কথা বলে চাচা মোহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে
কুকুরমারি এলাকায় পাট খেতে নিয়ে দুজনকে কুপিয়ে পরে জবাই করে হত্যা করা হয়। ঘটনার 3 দিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে। আদালত 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা বাদী পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্টি। এদিকে নারায়ণগঞ্জে মাদক মামলার রায়ে 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শরীফুল ইসলাম, হৃদয় মিয়া ও সাইফুল ইসলাম। এদের মধ্যে শরীফুল পলাতক। মামলায় বলা হয় 2023 সালে 15 ডিসেম্বর সোনারগাঁও উপজেলার ছোট সাদিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 46,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য 1,38,00,000 টাকা। রাজধানী সহ আশপাশের জেলা ও চট্টগ্রামে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। এবং এই খবর জানানোর আগে আপনাদেরকে জাতীয় সংসদে নিয়ে যাই, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শেষ এবং ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি। 343 all are valid. 4টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে। এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি। এটা বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। না রাখেন এখন না রাখেন তো, আমি তো এখানে আছি। আপনি বলে দেন স্যার। আমি পড়ে শোনা দিয়ে দেবো নাকি? আমি একটু পরে বলে যাবো নাকি? না, এটা এই মুহূর্তে কেউ শুনবে না।
ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকবে স্যার। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মাত্রই সেই অনানুষ্ঠানিক যেই ফলাফল সেটি ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এবং সরাসরি দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সেটি সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত হওয়ার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক রহমান একটি লাল গোলাপ দিয়ে নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম সহ অন্যান্য যে সকল সদস্যরা ছিলেন, সংসদ সদস্যরা সবাই একে একে শুভেচ্ছা জানাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নানান চড়াই উতরাই পেরিয়ে রাজনীতিতে পরিচিত নাম যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, যার এই দীর্ঘ ক্যারিয়ারে 1948 সালের 26 জানুয়ারি জন্মগ্রহণ করেন। এরপরে 1979 সালে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। তৎকালীন উপপ্রধানমন্ত্রী, এসএবারের ব্যক্তিগত সচিব, এরপরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন, ধাপে ধাপে হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি কৃষি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথ পেরিয়ে 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যথাক্রমে 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। এই দীর্ঘ সময় ধরে দলের শীর্ষ নেতৃত্বে থেকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, যিনি 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত হওয়ার পর সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং আজ তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। এবং তার যেই পদটি ছিল, অর্থাৎ তিনি যেই সংসদ সদস্য হয়েছিলেন ঠাকুরগাঁও 1 আসন থেকে, এরপরে তিনি সেই পদটি এখন শূন্য ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি যেই মহাসচিবের পদ সেটিও শূন্য ঘোষণা করা হয়েছে। তবে এখন নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। গ্যাজেট প্রকাশিত হবে এরপরে আগামীকাল, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় এই জাতীয় সংসদেই ব্যারিস্টার কায়সার কামাল, যিনি ডেপুটি স্পিকার, তিনি শপথ পাঠ করাবেন নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বেশ আনুষ্ঠানিকতা দেখছি সেখানে, কারণ খুব কম সময়ের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, অর্থাৎ একদম সময় অনুযায়ী 2টায় শুরু হয়েছে, 5টার মধ্যে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং ভোটের যেই ফলাফল 5:20-22 নাগাদ ফলাফলও ঘোষণা করা হলো অনানুষ্ঠানিকভাবে। খুব সুশৃঙ্খলভাবে সবাই ভোট প্রদান করেছেন। 6 জন এমপি ভোট দিতে পারেনি আমরা যেমনটি জানি, এবং 255টি ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন কর্নেল অলি আহমদ, তিনি পেয়েছেন 88 ভোট, অর্থাৎ 167 ভোট বেশি পেয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 6 এমপি ভোট দেননি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে একে একে অন্যান্য যে সকল সংসদ সদস্যরা আছেন, বিশেষ করে বিরোধী দলীয় এমপিরা, তারাও শুভেচ্ছা জানিয়েছেন নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে। সবার সাথে কুশলাদি বিনিময় করছেন, সালাম জানাচ্ছেন। আবেগ আপ্লুত হয়ে পড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনন্দঘন একটি পরিবেশে আজ এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরেই সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে যেই ফলাফল, যে দিকে তাকিয়েছিল পুরো দেশ, সেটি ঘোষণা করা হলো কিছুক্ষণ আগেই। এবং আগামীকাল শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমরা জাতীয় সংসদ ভবনেই আছি, একে একে সবাই বেরিয়েও যাচ্ছেন। সবাই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
শুভেচ্ছা জানিয়ে বের হয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যে সকল সংসদ সদস্যরা আছেন তারাও। আমরা কিছুক্ষণের মধ্যে তাদের যেই এই নির্বাচনের পরে বক্তব্য যেটি উঠে আসবে সেটি আপনাদেরকে জানিয়ে দিব নিশ্চয়ই। তবে জাতীয় সংসদের চিত্র এ পর্যন্ত এখানেই ছিল আমার কাছে। দর্শক সরাসরি দেখছিলেন, একদম আমরা এই ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকে আপনাদের দেখাচ্ছিলাম। ভোট গ্রহণ শেষ হলো, ফলাফল জানানো হলো। 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আশপাশে জেলা ও চট্টগ্রামে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। চরম ভোগান্তিতে গ্রাহকরা। ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়ায় নরসিংদীতে সোমবার দুপুর থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে অচল হয়ে পড়েছে শত শত শিল্প কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় আবাসিক গ্রাহকদের ভরসা এখন সিলিন্ডার কিংবা মাটির চুলা। বাড়তি খরচ সামাল দিতে অনেকেই হিমশিম অবস্থা। নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার শিল্পাঞ্চলেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে নির্দিষ্ট সময় শিপমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। এদিকে চট্টগ্রামে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমে যাওয়ায় নগরীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। বাস্তবে চালকল বন্ধ, কিন্তু কাগজে কলমে সচল। আবার সেসব চালকল থেকে সরকারি গুদামে চালও সরবরাহ করা হচ্ছে। সিন্ডিকেটের এমন কারসাজির দেখা মিলবে কুড়িগ্রামে। সরকারি নিয়ম উপেক্ষা করে খোলা বাজার থেকে কেনা নিম্নমানের চাল গুদামে পাঠানো হয়, আর কর্মকর্তারা যেন এ বিষয়ে কিছু না বলেন সেজন্য তাদের নিয়মিত ঘুষও দেন চাতাল মালিকরা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মেসার্স আজাদ চালকল দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জেলা জুড়ে এমন চালকল অসংখ্য। তালাবদ্ধ, পরিত্যক্ত এবং যন্ত্রপাতি নেই এমন চালকল কাগজে কলমে সচল। সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে এসব চাতাল থেকে নিয়মিত চাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ চাতাল নিয়ে সক্রিয় একাধিক সিন্ডিকেট। নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই খোলা বাজার থেকে নিম্নমানের চাল কিনে সরবরাহ করছেন সরকারি খাদ্য গুদামে। চকচকা জিনিস কিনতে হবে। এই মূলত এই কারণেই হাইস্কিং মিল শুধু আমার বলি না, গোটা বাংলাদেশের একই অবস্থা, বন্ধর পথে। এলে সব ভাঙি চুরি গেছে, এখন এই অবস্থা পড়িয়েছে 3-4 বছর থেকে, কোনো কাজ নেই, এমনি পড়িয়েছে। কিছু সরঞ্জাম নাই আপাতত, সেগুলো হচ্ছে যে কিছুদিন আগে ঝড়ের কারণে ওগুলো বিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এই অনিয়মে জড়িত চাতাল মালিকরাও বলছেন, নিজেরা ধান কিনে চাল প্রস্তুত করে গুদামে দিলে লাভ কম হয়, তাই বাহির থেকে কিনে সরবরাহ করছেন। এতে মুনাফা হচ্ছে বেশি। আর নিম্নমানের চাল যেন অনায়াসে গুদামে নেয়, সেই জন্য খাদ্য গুদামের শ্রমিক কর্মকর্তাদের দেয়া হয় ঘুষ। অফিসে লেবার 150 টাকা নেয়, আর হচ্ছে সারা চায় না, আমরা দেই আর কি, খুশি করি। হয়তো দেখা যায় টনে 100-150 টাকা এরকম দেই আর কি। 21 টনে 10 টন কিনে দিছি, 10 আর 11 টন বানিয়ে দিছি। এটা কি নিয়ম আছে? সবাই করে এই রমে। এসব বিষয়ে খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, চাল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন খোদ উপজেলা খাদ্য কর্মকর্তা। আর জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, কোনো চাতালই নাকি বন্ধ নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে করা হয়, ওখান থেকে পরিদর্শন করা হয় এবং মিল পরিদর্শন ওখান থেকে করা হয় এবং ওখান থেকেই মিল ঠিক আছে কিনা দেখানো হয়, বরাদ্দ দেওয়া হয়। আমাদের পরিত্যক্ত বা অকেজো কোনো আমরা মিলকে বরাদ্দ দিইনি, চুক্তিও করিনি। তো আমাদের মিলগুলা যেগুলো ওদের মিলে হাস্কিং মিলগুলোর ব্যাপারে একটা নির্দেশনা আছে, শর্টার করে দিতে হবে। চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে প্রতি কেজি চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে কিনছে সরকার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ, অথবা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এমন বহু কালজয়ী গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্ম নেয়া এই গীতিকবির পৈতৃক ভিটায় কালের প্রবাহে ধ্বংস হয়েছে তার সবটুকু স্মৃতিচিহ্ন। গৌরী প্রসন্ন মজুমদারের স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি স্থানীয়দের।
বিশ্ববিদ্যালয়ের করিডোর, কলেজ ক্যান্টিন কিংবা বন্ধুদের সাথে আড্ডা, এসব কিছুর কথা মনে করিয়ে বাঙালি হৃদয়কে তোলপাড় করা বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক বাংলা গানের তালিকায় ঠাঁই পাওয়া এই গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। ছাড়াও আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অসংখ্য কালজয়ী গানই তার লেখা। বানিয়ার ছন্দের অভাবনীয় মেলবন্ধনে কখনো উত্তম সুচিত্রার ঠোঁটে, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, শচীন দেব বর্মন কিংবা আশা ভোসলের কণ্ঠে তার লেখা অসংখ্য গান বাঙালিকে আজও নিয়ে যায় স্বপ্নের দুনিয়ায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 1925 সালের 5 ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্মগ্রহণ করেন গৌরীপ্রসন্ন মজুমদার। দেশ বিভাগের পর সপরিবারে চলে যান ওপার বাংলায়। স্বাধীনতার পরে একবার এসেছিলেন জন্মভূমিতে। 1986 সালে 20 আগস্ট তিনি মারা যান। তার বসতভিটা আজ আর নেই আগের সেই চেহারায়। পৈতৃক বাড়ির জায়গায় গড়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রয়ে গেছে কেবল কয়েকটি স্মৃতিচিহ্ন। অনেকের কাছে অজানা এই জায়গাটি একসময় ছিল বাংলা গানের কিংবদন্তি গীতিকবির জন্মভিটা। পৃথিবী যতদিন থাকবে এই কালজয়ী গান থাকবে। দুঃখের বিষয় যে সেই ব্যক্তির জন্ম যে এখানে, এই জিনিসটা পরবর্তী প্রজন্ম জানবে, সে জানার মতো কোনো স্কোপ এখানে নেই। নতুন প্রজন্ম সহ এখানে ঘুরতে আসা ব্যক্তিদের দাবি তার পৈতৃক ভিটায় একটি সংগ্রহশালা গড়ে তোলা হোক। তার এই স্মৃতিটা ধরে রাখার জন্য স্থানীয় এবং সরকারিভাবে তার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। আগামী প্রজন্ম যেন এই গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে জানতে পারে, তার ইতিহাস সম্পর্কে, তার লেখনী সম্পর্কে জানতে পারে। এই জন্যে তার সংগ্রহশালা খুবই প্রয়োজন। গৌরীপ্রসন্ন মজুমদারের স্মৃতি বিজড়িত জায়গায় স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হওয়াকে গর্বের বিষয় হিসেবেই দেখছে স্বাস্থ্য বিভাগ। ওনাদের যে পৈতৃক ভিটা, এটা যে এখন উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার কাজে লাগছে এবং আমরা সেটাই সম্পৃক্ত থাকতে পারছি, এজন্য আমরা সত্যি আনন্দিত এবং একই সাথে পাবনাবাসী হিসেবে আমরা গর্বিত। এই প্রখ্যাত গীতিকবির স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ফরিদপুর উপজেলার পক্ষ থেকে ওনার স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমাদের পরিকল্পনা আছে ওনার যে বাড়ি আছে ওখানে স্মরণীয় করে রাখার জন্য কি করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। গানের কথায় তিনি বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্মে, তবে তার জন্মভিটায় হারিয়ে যাচ্ছে স্মৃতির শেষ চিহ্নগুলো। তাই জন্মভূমিতে স্মৃতির সংগ্রহশালা গড়ে তুলে এই গীতিকবিকে যথাযথ সম্মান দেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। এ ছিল আমার কাছে বিরতিহীন সংবাদ সারাদেশের আয়োজনে।